অসাধারণ একটা গল্প। আসলে না, এগুলো গল্প নয়, কারোর কারোর জীবনের ঘটনা। শুধু আমরা যারা পাশ কাটিয়ে যাই তারা হয়তো জানার চেষ্টা করি না। আমার জীবনের এক অধ্যায়। আমার বিয়ের সময় আমি এক ফোঁটা চোখের জল ফেলিনি। মা, দিদি, মাসি, দিদা সবাই কাঁদছিল, কিন্তু আমি হাসি মুখে বাড়ি ছেড়েছিলাম। আমার চোখে জল আসেনি, কারণ মনে হয়েছিল আমি যদি ভালো থাকি তখন ওরা কষ্ট পাবে না আর। রেজিস্ট্রির দিন দিদি আমাকে জিজ্ঞেস করেছিল, মোনা, তোর ভয় লাগছে না? আমি হেসে বলেছিলাম, না তো। সত্যি বলতে কি, একজন মেয়ে যখন তার সঙ্গীর ওপর অগাধ ভরসা রাখে তখনই এমন আত্মবিশ্বাস আসে। যদিও আমাদের চেনা খুব বেশি দিনের ছিল না, ওটা ছিল অ্যারেঞ্জড ম্যারেজ। কিন্তু আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করি। কেউ যদি একটু ভালো কথা বললেই মনে হয় কি দারুণ মানুষ। কারোর সঙ্গে একটু পরিচয় বাড়লেই আমি তাকে বিশ্বাসের জায়গা দিয়ে ফেলি। আমি ভাবতেই পারি না যে ওই মানুষটা ভিতরে ভিতরে কতটা পরিকল্পনা আর প্লটিং করছে। তারপর সময়ের সঙ্গে বুঝি সেই মানুষটা ওই জায়গায় টিকে রইল না সরে গেল। আমার নিজের কেরিয়ারে আমি তখন বেশ সফল ছিলাম কলকাতায়। নিজের কাজ নিয়ে ভীষণ খুশি ছিলাম। শুধু অভাব ছিল এক সঙ্গীর, এক সংসারের। সেই অগাধ বিশ্বাস নিয়েই ভেবেছিলাম এই মানুষটা খুব ভালো, নিখাদ মন নিয়ে এসেছে। আমি বিশ্বাস করতাম দুজন মানুষ যদি পরিষ্কার মন নিয়ে বাঁচে তাহলে সমস্যা আসলেও সেটাকে পেরোনো খুব কঠিন কিছু না। আমার তো বরং মনে হতো এই মানুষটা আমার থেকেও ভালো। আমার কেরিয়ার, পরিবার, দেশ সব ছেড়ে আমি চলে গেলাম। কিন্তু সেই সম্মান, সেই ভালোবাসা কোনো দিনও পেলাম না। পেলাম শুধু সব কিছু 50-50 হবে, এই এক বাক্য। আমার মাথায় ঢোকে না সম্পর্কও কি 50-50 হয়। আমার আপত্তি নেই, আমি বেশি করব, কখনো আমি কখনো তুমি। কিন্তু বাড়ির কাজ 50-50, খরচ 50-50, দায়িত্ব 50-50, আবার সেই ক্যালকুলেটরও। অদ্ভুত। বাড়ির কাজ তুমি বেশি করবে, কারণ সংসারে খরচ আমি বেশি করি। তুমি বেশি দায়িত্ব নেবে, কারণ তোমার অফিস টাইম কম, যখন আমি পার্ট টাইম কাজ করতাম। এ কেমন 50-50 হিসেব? এই হিসেবটা কোন বইতে লেখা, কোন ক্যালকুলেটরে মাপে? ওর নিজের ক্যালকুলেটর ছিল, আর আমি সেই ক্যালকুলেটরে হারিয়ে গেলাম। এখানে এসে প্রায় কাজ বন্ধ হয়ে গেল। কোভিড চলছিল, তবুও ছোটোখাটো বুকিং করতাম, নিজের হাত খরচ চলতো। কিন্তু ওর কাছে সেটা যথেষ্ট ছিল না। একটা নেল পালিশ কিনে দিলেও ওর মেজাজ বিগড়ে যেত। ভাবতাম হয়তো ওর ইনকাম ততটা নয়, তাই ওর এত সংযমী জীবন। তাতে আমার আপত্তি ছিল না। আমার একমাত্র অভিযোগ ছিল আমার জন্য সময় ছিল না মোটেই। প্রস্তুত হয়ে বাইরে যাওয়ার সময় একবারও আমার দিকে তাকাতো না। কমপ্লিমেন্ট প্রায় জোর করেই আদায় করতে হতো। ভাবতাম হয়তো
ও এসব বোঝে না। ধীরে ধীরে আমি প্রশ্ন করাই বন্ধ করে দিলাম। কেমন লাগছে? কারণ উত্তরাস্ত ভালোই তো। কেমন একটা শূন্যতা তৈরি হতে লাগলো। আমার মনে পড়ে না শেষ কবে ওর কাছ থেকে একটা স্বতঃস্ফূর্ত প্রশংসা পেয়েছি। সংসার, সন্তান এসব আমার স্বপ্ন ছিল, কিন্তু ওর প্রয়োজন ছিল শুধু 50-50 পার্টনারশিপ। আমি ইনকাম কম করতাম বলে ওর ভীষণ সমস্যা হতো। বারবার শুনতাম, দেখো অমুকের বউ কাজ করে, ওদের ইনকাম বেশি, কেমন ভালো আছে। ও বুঝতো না সুখ ইনকামে নয়। আমি সাহায্য চাইতাম, এই দেশে কিভাবে আবার কাজ শুরু করব সেটা জানতে, কিন্তু সাহায্যের সময় ওর কাছে ছিল না, আগ্রহও নয়। আমি কলকাতায় গেলে জিজ্ঞেস করতাম, তুমি আমাকে মিস করছো? উত্তর আসতো, বিশ্বাস করো খুব ভালো আছি, যখন ইচ্ছে খাই, ঘুমাই, স্নান করি বা না করি, একদম শান্তিতে আছি। মনে হতো অন্তত একবার বলুক, হ্যাঁ মিস করছি, ফিরে এসো। আমি সব ফেলে চলে যেতাম, কিন্তু ভাগ্যটা এমন ছিল না। অবহেলাকে যদি কেউ বুঝতে চায়, তবে এমন সম্পর্কের মধ্যেই বোঝা যায় সেটা কতটা কষ্টদায়ক। ও ছিল হোয়াটসঅ্যাপে অনলাইন, কিন্তু আমার মেসেজ দেখতো 3-4 দিন পর। ঝামেলা করেও লাভ হয়নি, কারণ অজস্র অজুহাত শুনতাম। ওর কাজের চাপ, যা নাকি আমি বুঝতে পারবো না, কারণ আমি তো কখনো কাজ করিনি। আমি বলতাম, তুমি প্রধানমন্ত্রী হয়ে যাও, ওদেরও তো সময় থাকে, তোমার থেকেও বেশি। সন্তান নেয়ার সিদ্ধান্তটা প্রায় আমারই ছিল। ওর আচরণে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু বুঝিনি কখন আমার ভেতরের হাসি খুশি ছটফটে রূপালিটা আস্তে আস্তে মরে যাচ্ছিল। আমি যেন একদম দাসী হয়ে গিয়েছিলাম। ছেলেকে নিয়ে লন্ডনে ফেরানোর ইচ্ছেও ওর ছিল না, কিন্তু আমি চেয়েছিলাম আমার সন্তান যেন বাবার ভালোবাসাও পায়। প্রত্যেক মাই তো তাই চায়। সন্তান হওয়ার পর আমি পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছিলাম। জানি না সেটা শারীরিক ছিল না বছরের পর বছর অবহেলার ফল। তখন ওর মাথায় শুধু হিসেব, আমি কেমন মেয়ে পেয়ে গেছি। আমি তো কোটি কোটি টাকা রোজগার করা মেয়ে পেতাম। ওর কেরিয়ারের উন্নতি তখন আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। পাওয়ার যেমন আশীর্বাদ, তেমন ভুল মানুষের হাতে পড়লে সেটাই অভিশাপ। আর আমি নিজেকে আয়নায় দেখতেও কষ্ট পেতাম। ওর আর্থিক চাপ নিতে পারছিলাম না। একদিন ও বলল, তুমি সন্তানকে নিয়ে ইন্ডিয়া চলে যাও, আমি ডিভোর্স চাই। আমি অনুরোধ করলাম, আমায় কিছুটা সময় দাও, আমি ছেলেকে নিয়ে এখানেই কিছু করতে চাই, কিছু মাস দাঁড়াও, তারপর যা ইচ্ছে করো। ও বলল, না আমি দেরি করতে চাই না, কারণ আমি খুব তাড়াতাড়ি অন্য কারোর সঙ্গে লিভ ইনে যাচ্ছি। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি বললাম, ঠিক আছে তুমি যাও, আমি আটকাবো না,
শুধু 2-3 মাস সময় দাও, কারণ আমার ভিসা তখনই শেষ হবে। উত্তর এলো, না, বিবাহিত অবস্থায় আমি লিভ-ইনে গেলে সমস্যায় পড়ব, আমি কোনো লিগাল ঝামেলায় যাব না। আমি জিজ্ঞেস করেছিলাম, ওই মেয়েটার মধ্যে এমন কি আছে যার জন্য তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? কোনো উত্তর পাইনি। আবার জিজ্ঞেস করলাম, সে কি অনেক বেশি আয় করে? ও বলল, হ্যাঁ। আমি বললাম, তাই তোমাদের নিশ্চয়ই খুব ভালো কাটবে, তাই না? উত্তর এলো, অবশ্যই। সেদিন বুঝেছিলাম, যাকে অগাধ বিশ্বাস করে সব ছেড়েছিলাম, সেই মানুষটার কাছ থেকে আমি কিছুই পেলাম না। ভাগ্য। গত বছরটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। মনে হতো একটা অন্ধকার গুহায় হারিয়ে গেছি, পথ খুঁজে পাচ্ছি না। তবু আজ বুঝি সেই সময়টাই ছিল আমার আশীর্বাদ, কারণ সেই বছরেই আমি জীবনের সব শিক্ষা পেয়েছি। যেন 10 বছরের অভিজ্ঞতা 1 বছরে। সেল সেল সেল। ও হয়তো এখন সুখে আছে, ধনসম্পদে ভরা জীবনে, আর আমি আছি শান্তিতে। আগে 50-50 ছিল না, আজও হতে চাই না, কারণ ভালোবাসার সবচেয়ে বড় উপহার হলো বোঝাপড়া। ওর জীবনে কি হচ্ছে জানার কোনো আগ্রহ নেই, বরং ধন্যবাদ দিতে ইচ্ছে করে, কারণ ও আমাকে 1 বছরে শিখিয়ে দিয়েছে জীবনের সবচেয়ে বড় পাঠ। এই জন্মে আর কাউকে আগে বিশ্বাস পরে বিচার করব না, আগে বুঝবো তারপর বিশ্বাস করব। ওই বলে না, ঘড়ি ডিটারজেন্ট, पहले इस्तेमाल कीजिए फिर विश्वास कीजिए। না না, ইস্তেমাল করতে বলিনি, কিন্তু মানুষটাকে বুঝবার জন্য কিছুটা সময় অবশ্যই দরকার হয়। আমরা কি করি বলো তো, আগে ভালোবেসে ফেলি, তখন মানুষটাকে বুঝলেও আমাদের আর কিচ্ছু করার থাকে না, কারণ অনুভূতির কাছে তখন আমরা দাস হয়ে গেছি। আর সেই অনুভূতি আমাদের চালনা করতে থাকে, আর সেই মানুষটা আমাদের নিয়ে খেলা করে, আর আমরা খেলার একটা পুতুল। তোমাদের যদি এইরকম কোনো গল্প থাকে আমাকে একটু পাঠিও, আমি পড়ব। নিজের জীবনের ভীষণ বড় লেসন পেয়েছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, কারণ মানুষের জীবনটা না ভীষণ আনপ্রেডিক্টেবল। আজকে যারা হয়তো খুব খুশিতে আছে, কালকে সে নাও থাকতে পারে। জীবন মানেই অন্যরকম। তোমাদের সকলকে পাশে নিয়ে এগোতে চাই, বিশেষ করে অনুভূতিগুলো শেয়ার করতে চাই। এই জন্যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব।